আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানেই শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজের হাতে গড়া রিলেশনশিপ আর তুমি শেষ করে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তে বলছি। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে কল করার চেষ্টা করবে না। নীলা দাঁড়াও, আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও, তারপর তুমি চলে গেলেও আমি বাধা দিব না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ তুমি? তোমার কোনো দোষ নেই। দোষ তুমি গরিব। দোষ তোমার ভালো কোনো চাকুরি নেই। আমার চাহিদা মেটানোর মতো টাকা নেই। আমি গরিব, এটা কি আমার দোষ? আর আমার ভালোবাসার কি কোনো মূল্যই নেই তোমার কাছে? ভালোবাসা? আজকাল ভালোবাসার কোনো মূল্য হয় না, যা হয় শুধু আবেগ। আর হ্যাঁ, কালকে আমার বিয়ে, দেশের নামকরা একটা বিজনেসম্যানের সাথে। তুমি অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবো তোমার বিয়ের দিনে। আর আমি আসবো না, এটা কি কখনো হয়? তোমাকে আমার তরফ থেকে সেরা উপহার দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এই কথাগুলো বলে নীলা চলে গেল, আর আমি নীলার যাবার পথের দিকে তাকিয়ে নীরব চোখে পানি ফেলছি এবং ভাবছি, আমি গরিব, এটা কি আমার দোষ যার জন্য নীলা আমাকে ছেড়ে চলে গেল? আপনারা কমেন্ট বক্সে অবশ্যই বলবেন, আসলে গরিব হওয়া কি কোনো দোষের কিছু? আর হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম হৃদয় আহমেদ, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে আমার প্রেমিকা অধরা ইসলাম নীলা। নীলার সাথে 4 বছর আগের রিলেশন আমার। তার সাথে প্রথম দেখাতেই আমার রিলেশন হয়ে যায়। প্রথম দেখা হয় আমাদের স্টেশনে। তখন আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায়। হয়তো ভাগ্য আমাদের জোড়া লাগাবে, তার জন্যই আমার সিট নীলার সিটের পাশেই। নীলার সাথে পরে সিটে বসার পর নীলা আমাকে প্রশ্ন করে, হ্যালো মিস্টার, আপনার নাম জানতে পারি? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? আমি হৃদয় আহমেদ, আপনি? আমি নীলা, অধরা ইসলাম নীলা। তো কোথায় যাচ্ছেন? ঢাকায় যাচ্ছি বাবা মার স্বপ্ন পূরণ করতে, একটা ভালো ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্যে। আমিও ঢাকায় যাচ্ছি। তো আপনার বাবা মা কি করেন? বর্তমানে পৃথিবীতে নেই, এটা শুধু গল্পের ক্ষেত্রে প্রযোজ্য। মানে? কিছুদিন আগে এক দুর্ঘটনায় তারা আর বলতে পারলাম না, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সরি, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। যার জীবনটাই কষ্টের মহাকারখানা, তাকে আর নতুন করে কি কষ্ট দিবেন? এরপর আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থান ঢাকায় পৌঁছে গেলাম। নেমে গেলাম জীবন যুদ্ধে। হ্যাঁ, এটাই আসল জীবন যুদ্ধ। নিজের ইনকাম করে নিজে পড়ালেখা সহ যাবতীয় খরচ নিজে জোগাড় করতে হবে। এখন আমি বুঝেছি যে পৃথিবীতে বেঁচে থাকা দ্বিতীয় অক্সিজেন হচ্ছে মা বাবা। এসব কথা চিন্তা করে হাঁটতেছি, হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল। হৃদয় বলে উঠল। পিছনে তাকাতেই আমি অবাক হয়ে পিছনে তাকালাম। পিছনে ফিরে তাকাতেই আমি অবাক, কারণ পিছনে ছিল আমার স্কুল জীবনের ছোটবেলার বন্ধু আপন। আমি তো আপনকে দেখেই জড়িয়ে ধরেছি। কি ব্যাপার দোস্ত, তুই ঢাকাতে কেন? আর আঙ্কেল আন্টি কেমন আছে? বাবা মার কথা শুনে ওর সামনে আমি কান্না করতেছি। কি ব্যাপার, তুই কান্না করছিস কেন? আমাকে বল, কি হয়েছে? তারপর আপনকে আমার জীবনের সব কথা বললাম, আর মা বাবার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বললাম। আপন শুনেও আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে সবসময় শক্ত থাকতে হবে, মন দিয়ে লেখাপড়া করতে হবে, তোর বাবা মার ইচ্ছে পূরণ করতে হবে, তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয় খুব খুশি হবে। আমি বললাম, বন্ধু চল, তোর মতো বন্ধু একজন মানুষের পক্ষে অসম্ভব কিছু থাকে না। তারপর আমি আর আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেলাম। আন্টি তো আমাকে দেখে মহা খুশি এবং আমাকে তাদের সাথে থাকতে বলেছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি বলল, আপন, হৃদয়কে নিয়ে তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফ্রেশ হয়ে খাবার খেয়ে সেই দিনের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা উঠেই আপনের বাবার সাথে কথা বললাম।
আপনের বাবা খুব ভালো মানুষ, সেও আমাকে দেখে খুশি হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, যাক, মাথায় গোজার স্থান তো একটা পেয়ে গেছি। এবার পড়ালেখা খরচ চালাতে কোনো কিছু একটা করতে হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছি। এমন সময় আবারও নীলার সাথে দেখা হয়ে গেল। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো। তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন। আর আপন, ইনি হচ্ছে নীলা। ট্রেনে দেখা হয়েছিল আমার সাথে। হাই নীলা। হাই। তো এবার যাওয়া যাক, আপনকে উদ্দেশ্য করে বললাম। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাসায় ফিরলাম। আসলে আমার রেজাল্ট ভালো থাকায় এত বেগ পোহাতে হয়নি ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিনটা খুব ভালোভাবেই শেষ হয়ে গেল। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে থেকে আবার আমার ক্লাস। আর হ্যাঁ, আপনও আমার সেম ইয়ার, ওর ক্লাস আছে, তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল। পরের দিন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছে গেলাম। তারপর ক্লাসরুমে ঢুকে আপনের সাথে বসে আছি, এমন সময় পিছনে থেকে কে যেন বলে উঠল, আপনি এখানে? পিছনে তাকাতে তো আমি 333 ভোল্টের শক খেয়ে গেলাম। আমি একটু সময় তাকাতে 333 ভোল্টের শক খেয়ে গেলাম, কারণ পিছনে ছিল নীলা। আপনি এখানে? কেন, আসতে মানা আছে নাকি? তা হবে কেন, আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এখানে আগে থেকে পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনি নাই? এমনি না দেখার ভান করেছে। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি যাই। এ কথা বলে চলে গেল নীলা। অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে। আমি তাদের কাছে গিয়ে শুনি, প্লিজ বাবু, রাগ করো না। কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই আর তোমার সাথে দেখা করতে পারিনি। কে হৃদয়? আর ভার্সিটিতে কেন? আমি তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগে বললাম, জি, আমি হৃদয়, আর কালকে আমার ভর্তির জন্য এসেছিলাম। ওহ সরি আপন, আমার ভুল হয়ে গেছে। না, সমস্যা নেই। হৃদয়, তোর সাথে পরিচয় করিয়ে দিই। ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। হাই। আচ্ছা, তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো, ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা? আর তুই করে আপনকে যেভাবে ডাকো। আচ্ছা, তাহলে তোকেও তুই করে ডাকতে হবে? তাহলে বন্ধু। হিমু এক হাত দিয়ে এগিয়ে দিয়ে বলল। আমিও এক হাত দিয়ে এগিয়ে দিয়ে বললাম বন্ধু। হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসরুমে স্যার চলে আসলো। আজকে ভার্সিটিতে আমার প্রথম, তাই একটু ক্লাস করতে সংকোচ বোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়েই করলাম। ক্লাস শেষে, হৃদয় চল আজকে আড্ডা দিব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনারা হয়তো ভাবছেন রাকিব, রোহান এরা আবার কে? আজ এদের সাথে পরিচিত হয়। তারপর আমি, আপন, হিমু, রাকিব, টুম্পা, সোহান আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিয়ে সন্ধ্যায় আমি এবং আপন ওদের সবাইকে বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শেষে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। এভাবেই দিনগুলো বেশ ভালোই কাটতেছিল। চলছিল ভালো কথাবার্তা। নীলের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয়। আর হ্যাঁ, আমি এখন আর আপনদের বাসায় থাকি না। আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না, তবুও আমি নিজের বিবেকের কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসছি। কোনো রকমের 2টা টিউশন জোগাড় করে আমার নিজের খরচ নিজেই চালাতে পারি। এমন সময় আমার ফোনটা বেজে ওঠে। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? কেন, বাসায় আছি। ভার্সিটিতে আসবে না? যাবো তো। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওটা সিক্রেট, বলা যাবে না, যখন দিব তখন জানবে। এই কথা শেষ করে নীলা ফোনটা কেটে দিল। আমি আর কিছু না ভেবে টিউশনিতে চলে গেলাম। টিউশনি শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটির সামনে গিয়ে দেখি নীলা নীল শাড়ি পরে ও নীল চুড়ি পরে এবং নীলপরির মতো দাঁড়িয়ে আছে। আমি আবারও নীলার উপর ক্রাশ খেয়ে গেলাম। কি ব্যাপার নীলপরি, এখানে কি করছেন? আপনি কি রাস্তা ভুলে দুনিয়ে চলে আসছেন নাকি? কেন, তোমার জন্য অপেক্ষা করছি।
আর হ্যাঁ, তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি। এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে এসো। একটা ব্যাগ এগিয়ে দিয়ে বলল, আমি এখন এটা কোথায় চেঞ্জ করব? আমি কিছু শুনতে চাই না, অনলি 5 মিনিট সময় দিলাম। যা বাবা, মাত্র 5 মিনিট। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। এদিকে এসে এদিকে তাকিয়ে দেখি একটা রুম ফাঁকা, পুরো ফাঁকা। আমি আর দেরি না করে সেই ক্লাসরুমে ঢুকে ড্রেসটা চেঞ্জ করলাম। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, ওই ব্যাগে নীল পাঞ্জাবি ছিল। এই নীলপরি, চলো, কাজ শেষ। আমার দিকে এমনভাবে তাকিয়েছে, বিশ্বাস করেন রাসেল ভাই, আমি যেন এলিয়েন মনে হচ্ছে আমাকে দেখে। ওই, এটা কি হলো? আমি কি এলিয়েন নাকি ভিন্ন গ্রহের প্রাণী যে এমনভাবে তাকিয়ে আছেন কিছু না বলে? এই কথা বলে নীলা একটা রিক্সা ডাক দিল। এই মামা, যাবেন? কোথায় যাবেন? কানন পার্ক। চলেন। ওই উঠো। আমি আর কিছু না বলে সরাসরি রিক্সায় বসে পড়লাম। তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ লাগছে। তাই নাকি? তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে। তোমার জন্য। কি আমার জন্য মানে? বুঝলাম না তো। তোমায় মানে বুঝতে হবে না, যখন সারপ্রাইজ পাবে তখন ঠিকই বুঝবে। এখন আর একটাও কথা বলবে না। ঠিক আছে। আমি আর কিছু বললাম না। এমন সময় রিক্সাওয়ালা মামা বলল, মামা নামেন, চলে এসেছি আপনাদের গন্তব্যের জায়গায়। আমি আর নীলা নামলাম। নেমে আমি গাড়ি ভাড়া দিতে গেলে নীলা বলে উঠল, এই তোমাকে দাঁড়িয়ে থাকতে বলছি না? ভাড়া কে দিতে বলছে? আমার কথা শুনলে না? থাক, আর বলতে হবে না, বুঝেছি। তুমি ভাড়া দিয়ে রিক্সাওয়ালা মামাকে ধন্য করো। আর কথা না বাড়িয়ে নীলা রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের ভিতরে সামনে আসতেই নীলা আমাকে বলে উঠল, দাঁড়াও। কেন, ভিতরে যাবে না? ভেতরে যাব না কখন বললাম, কিন্তু এভাবে না। নীলা আমাকে আর কিছু না বলে হুট করে কোথা থেকে যেন একটা কালো কাপড় নিয়ে এসে আমার চোখটা বেঁধে দিল। এবার চলো। আমিও ভদ্র ছেলেদের মতো ওর দেখানো পথে হাঁটতে শুরু করলাম। সে আমার হাত ধরে হাঁটতে হাঁটতে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর শুনি আপন, হিমু, রাকিব, অন্তর এরা আমার উপর ফুল জাতীয় কিছু ছুঁড়ে মারছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড। আমি তো এদের কার্যকলাপ শুনে অবাক হলাম। তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে দেখি আমার সামনে ফুল দিয়ে সাজিয়ে এবং আমার সামনে একটা জন্মদিনের কেক সাজানো রয়েছে টেবিলের উপরে। তোদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ বন্ধু, আমাকে আমার এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি কখনো কল্পনাই করতে পারিনি যে আমার জন্মদিন কেউ এভাবে পালন করবে। যদিও আগে মা বাবা পালন করতো, মা বাবা মারা যাওয়ার পর আমি কখনোই ভাবতে পারিনি যে আমার জন্মদিন আবার এইভাবে পালন হবে। ধন্যবাদ বন্ধু তোদের সবাইকে এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে আমরা এইসব কিছুই করিনি, এই সব কিছু নীলা করেছে। সব ধন্যবাদ তুই নীলাকে দে, আমরা তো শুধুমাত্র তোর জন্মদিনে অতিথি মাত্র। আজকে যে তোর জন্মদিন সেটাও তো আমরা জানতাম না, বরং নীলাই আমাদেরকে জানিয়েছে। আমি যেই নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসে মাটিতে হাঁটু গেড়ে আমাকে বলতে শুরু করলো, যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশের তারা আছে যত। হবে কি আমার জ্যোৎস্না রাতের তারা গোনার সাথে। কথা দিলাম সারা জনম রাখবো তোমায় আমার কাছে বাঁধি। নীলার কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি অসহায়, যে কিনা দুনিয়ার এক পানিতে ভাসমান শ্যাওলার মতো। আমার ভাবনা সেট ঘটিয়ে আপন বলতে লাগলো, কি হলো, চুপ করে আছিস কেন? আমার দ্বারা এই সব কিছু সম্ভব নয়। নীলা দাঁড়িয়ে বলতে শুরু করলো, কেন সম্ভব নয়? কি নেই আমার? টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে,
শুধুমাত্র তোমাকে ভালোবেসেছি, এটাই কি আমার দোষ? সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয়, সেই দিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতি আনতে বাধ্য করেছে। তবুও তুমি না বলছো। তুমি যে কথাগুলো বললে তার কোনোটার জবাব আমার কাছে নেই, কারণ আমিও তো সেই প্রথম জায়গাতেই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি কথাটা মনে মনে বললাম। আমি আর কিছু না বলে সেখান থেকে বাসায় চলে আসলাম। পিছনে থেকে নীলা, হিমু, আপন, সোহান অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনিনি, কারণ এখানে থাকলে হয়তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না। আজ নিজেকে বড় অসহায় লাগছে। যাকে ভালোবাসলাম সে নিজেই আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম, কারণ আজ আমি গরিব। এই কথা চিন্তা করে আমার জীবনে কেউ নেই, এ কথা চিন্তা করে সে যে করেই হোক তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। বিভিন্ন দিক চিন্তা করে আমি তার প্রপোজাল অ্যাকসেপ্ট করতে পারিনি। তাড়াতাড়ি বাসায় এসে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমেই পরের দিন সকালবেলা ফোনের শব্দে ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখি নীলার 30টা প্লাস কল, তার সাথে আপন, সোহাগ, হিমুর অন্তরত্ব কল আছে। আরও নীলার নাম্বার থেকে 2টি SMS দেখলাম, যেখানে নীলা লিখেছে, তুমি যদি এবার ফোন না রিসিভ করো তাহলে আমি আত্মহত্যা করব। এই মেসেজটা দেখে আমার তো বুকের ভেতরটা কেমন আটকে উঠল। ফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল। ফোনের শব্দে আমি সজাগ হলাম। কিরে, একটা মেয়ে তোকে প্রপোজ করেছে বলে তুই নিজেকে মহান মনে করছিস, তাই না? আজ তোর জন্য নীলা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এসে দেখে যা, তোর জন্য মেয়েটা আজ কিভাবে কষ্ট পাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। আপনের কথা শুনে আমার চোখ যেন আর থামছে না। না চাইতেও অনেকগুলো পানি বের হয়ে যাচ্ছে চোখ থেকে। আমি কিছু না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিচ্ছি যে পাগলা কুত্তা আমার তাড়া করছে। সেখানে গিয়ে দেখি নীলার বাবা মা, ছোট ভাই বসে কান্না করছে। আমাকে দেখে আপন তেড়ে এসে নীলার রুমের সামনে নিয়ে গেল। দেখ, তোর জন্যই নীলার আজ এমন অবস্থা। আমি কোনো কিছু না বলে শুধু নীরব চোখে পানি ফেলছি। তুই তো এটাই চেয়েছিলি, তাই না? আমি কিছু বলতে যাব, ঠিক তখনই ডাক্তার এসে বলতে শুরু করলো, এখানে নীলা নামের পেশেন্টের বাড়ির লোক কে আছেন? নীলার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে তার সাথে কথা বলতে পারেন। ডাক্তারের এমন কথা শুনে আপন, হিমু, সোহান ও নীলার মা বাবা নীলার সাথে কথা বলার জন্য রুমে যায়, কিন্তু আমি বাদে। আমি মনে মনে ভাবছি কোন মুখ নিয়ে যাব ওর সামনে। তাই আড়াল থেকে নীলাকে একবার দেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে নীলার জন্য অনেক দোয়া করলাম। অন্যদিকে নীলার জ্ঞান ফেরার পর হাসপাতালে, মা, কি হয়েছে তোর? তুই কি আমাদের কথা একবার ভাবলি না? সরি বাবা, আর কোনোদিন এইসব করবো না, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, তুই তোর বন্ধুদের সঙ্গে রেস্ট নে, আমি আর তোর বাবা তোর খাবারের ব্যবস্থা করছি। এ কথা বলে নীলার মা বাবা সেখান থেকে চলে গেল। তোর কি মাথা খারাপ নাকি? হুট করে মানুষ কি এসব চিন্তা মাথায় আনে? কি করব বল, হৃদয়কে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ও যখন আমাকে না বলে এবং আমার ফোন রিসিভ না করে, তখন আমার মাথার কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। কি করতে কি করে ফেলেছি তা আমি নিজেই জানি না। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি? দয়া করে আপনারা একটু বাইরে যান, ওনার এখন বিশ্রামের প্রয়োজন। ঠিক আছে ডাক্তার, নীলা আমরা এখন আসছি, আবার পরে আসবো। ঠিক আছে যা, আর হ্যাঁ, হৃদয়কে একটু আসতে বলবি, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। তারপরও তুই ওকে দেখতে চাইছিস, যে তোর নিজের জন্য দায়ী। হ্যাঁ, আমার মৃত্যু আসলেও আমার চোখ শুধু ওকেই দেখতে চাইবে। ও মা গো, ট্রু লাভ। আচ্ছা ঠিক আছে বলমুনি, আর হ্যাঁ, এখন আমরা যাই, পরে আবার দেখা হবে। ডাক্তারের এমন কথা শুনে সবাই বাইর হয়ে চলে গেল। আসলে মেয়েরা একটু হিংসুটে বেশি হয়, কি বলেন আপনারা? দেখলেন কিভাবে আমার বদনাম করছে। এই কথা বলে আপন, হিমু, সোহান নীলার কাছ থেকে বিদায় নেয়। বিকেল বেলায়, হ্যালো হৃদয়, কোথায় তুই? তাড়াতাড়ি ব্রিজের মাথায় মোড়টাতে চলে আয়, হসপিটালে যাব।
না, আমি হাসপাতালে যাব না। কেন, তুই কি চাস নীলা আবার বড় ধরনের কিছু করে বসুক? না, সেটা আমি কোন দিকে চাই না। আমি ও নীলাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার অবস্থানের কথা চিন্তা করে ওর প্রস্তাবে আমি রাজি হইনি রে। পারলে তোরা আমারে ক্ষমা করে দিস। আরে পাগল, যেখানে নীলা সম্পর্কে খুশি সেখানে তুই কেন এইসব নিয়ে চিন্তা করছিস? ঠিক আছে নীলা, যদি এই সম্পর্কে খুশি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি মরে আয়। আফন আর হিমু ওরাও চলে এসেছে। ঠিক আছে, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসছি। 15 মিনিট পর। কিরে, এত দেরি হয় এইটুকু আসতে? আমার দিকে তাকিয়ে, ও মা, হিরো, আপনি কি শুটিং স্পট থেকে ভুল করে চলে এসেছেন নাকি? দয়া করে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। কি করে দিব? আমার কাছে তো কলম নেই। এই ডং বাদ দে, তাড়াতাড়ি চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চল। হাসপাতালে গিয়ে দেখি নীলার মা নীলাকে খাবার খাইয়ে দিচ্ছে, কিন্তু সে কোনো মতেই খাবে না। কিরে নীলা, খাবার খাচ্ছিস না কেন? এমনিতেই ভালো লাগছে না। তোমরা ভিতরে আসো, ওকে একটু বোঝাও তো, কখন থেকে কিছুই খাচ্ছে না। আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা ওকে খাওয়াচ্ছি। এই কথা বলে নীলার মা চলে গেল। আপন হিমু সোহান ভেতরে গিয়ে নীলাকে বলতে শুরু করলো, ওই, তুই আর কত কষ্ট দিবি নিজেকে? খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে। হৃদয় আসেনি? না। নীলা হিমুর মুখ থেকে না শব্দটি শুনে উল্টো দিকে মুখ ঘুরে তাকিয়ে কান্না করে শুরু করে। আর আমি গিয়ে নীলার হাত ধরে আপনকে মনে করে বলতে শুরু করলাম, আপন, আমার হাত ছেড়ে দে। যার জন্য আমি এত কিছু করলাম তারই মন পেলাম না। আমার আর বেঁচে থেকে? এই পাগলি, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমার কি হবে ভেবে দেখেছিস একবারও? অনেকবার এসব কথা বললেও তো কেউ মারবো, আমিও মরবো। আর যদি একবার কেউ বলে যে আমি মরবো, তাহলে আমিও কিন্তু তার সাথে সাথে মরবো। নীলা আর কিছু বলতে পারল না, শুধু কান্না করছে। এভাবে সারা জীবন আমার হাত ধরে রাখবি? কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, কিন্তু আমি তো গরিব। তো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নেই? সমস্যা নেই, আমরা রাস্তায় খাবার খাবো। আমার কাছে তোমাকে গিফট করার মতো টাকা নেই। সমস্যা নেই, আমার হাতটা ধরে রাখো। আমার কাছে কোনো দামি গাড়ি বা বাইক নেই যে আমি তোমাকে সেটাতে চড়ে ঘুরে বেড়াবো। সমস্যা নেই, একসাথে কোনো এক রাস্তায় হাত ধরে হেঁটে যাব। তুমি কি সত্যি আমাকে এতটা ভালোবাসো? আমার জীবনের থেকেও বেশি। যে নীলাকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই আপন বলে উঠল,